আমি কেন ইচ্ছা থাকলেও এবারে ভোটে দাঁড়াতে পারলাম না। প্রথমত হচ্ছে নির্বাচন কমিশনের যেই আবেদনপত্র অর্থাৎ ফর্ম, একটি রবীন্দ্র রচনাবলীর এক খণ্ড। আচ্ছা, দ্বিতীয়ত ওই যারা কেউ 20টা 30টা মামলায় যাদের নাম রয়েছে তাদের সাথেও নির্দল প্রার্থীদের গুলিয়ে ফেলেছে। আসলে তা নয়, গোলানো ছিল না। যখন আমি যেদিন নমিনেশন ফর্ম সংগ্রহ করি 6 এপ্রিল রাত 2টোয় আমি বুদ্ধগয়া থেকে এসে নামলাম, আবার ঠিক 10টার মধ্যে আমি চলে গেলাম এসডিও অফিস চুঁচুড়া। হ্যাঁ, ওখানে যথার্থ ওই কোথায় ফর্ম পাওয়া যাবে এই জিজ্ঞাসা করতে করতে পুলিশদের কাছে ইত্যাদি সময় লেগে গেল 1 ঘন্টা। সেটা দিয়ে থাকেন এসডিওর ঘরে আমাদের সদর মহকুমা শাসক ক্যারল ম্যাডামের বাড়ি। ক্যারল আইএস, অত্যন্ত মৃদুভাষী এবং কর্মবীরও বলা যেতে পারে। আমরা জহরি সোনা চিনতে ভুল করে না, কারণ সমাজকর্মীর ভূমিকা পালন করছি। তো আমাদের এখানে 2005 থেকে যত এসডিও সাহেব ম্যাডামরা এসছেন প্রত্যেকের সাথে আমার পরিচয় গড়ে ওঠে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। এবার দেখুন, এসডিও ম্যাডামের এত আমার প্রতি শ্রদ্ধাশীল বলুন চাই সহানুভূতিশীল বলুন, আমাকে প্রথম দিন আমি যে টাকা জমার কথা বলেছিলাম, কিন্তু আমাকে বললেন আপনি নমিনেশন জমা দেওয়ার সময় জমা করবেন। হয়তো তাহাদের একটা বহু পড়াশোনা করে এই পদে এসছে, অভিজ্ঞতা আছে, কোনোভাবে আমার সমস্যা হতে পারে। তো যাই হোক, কিন্তু 9 তারিখে আমি জানি এটি কানাঘুষে শুনেছিলাম রাত 12টা পর্যন্ত, হতেই পারে। বর্তমানে ছুটির দিনেও লোকসভা চালু থাকে ভারতের, ছুটির দিনেও লোকসভার অধিবেশন বসে। সেখানে 9 তারিখ 3টের মধ্যে যে শেষ হয়ে যাবে নমিনেশন পর্ব, আমার এটা জানা ছিল না, আমি প্রথম তো। এবার হ্যাঁ, আমি আবার গেলাম, ম্যাডামকে অনুরোধ করলাম 9 তারিখে। ম্যাডাম তখন নির্দেশ দিলেন তার অধস্তন আধিকারিককে যে আমার যেইগুলো প্রয়োজন সেগুলোই শুধু সেই ফর্মগুলো আমার হাতে বেচে দিতে। তাতে দেখা গেল সেই ফর্মের সংখ্যা অনেক কমে গেল। নির্দল প্রার্থী সইয়ের ব্যাপারটা ছিল না 10 জনের, সেই ফর্ম আমাকে দেওয়া ছিল। এই 10 জনের সই করানো আমি আবার একটু ভুল করেছি। আমার এলাকায় যদি করা হতো, শুধু একটা বুথে আমার কাছে লিস্ট ছিল, ভোটার লিস্ট, আধ ঘন্টায় হয়ে যেত। কিন্তু আমি আবার যেহেতু একটি অ্যাসেম্বলি প্রার্থী, সেই কারণে আমি এই সমস্ত জায়গা থেকে একটা দুটো করে সই নিয়ে তার এবার ওই অংশ নাম্বার, ভোটার লিস্ট তালিকা, এখন নতুন যেটা স্যার পড়বে প্রথম বেরিয়েছিল সেটা থেকে দিতে হবে। তো সেই করতে গিয়ে সময় লেগেছে। এখন আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আমার 3টে বই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ছিল, তার মধ্যে 2টো সেভাবে ছিল না, একটা জিরো ব্যালেন্স, কিন্তু একটা বইতে আমার সামান্য লেনদেন হতো। লেনদেন বলতে কি, আমার সন্তান টাকা পাঠাতো, সেই টাকা আমি তুলতাম, এই বিষয়। আমি তো নিজে রোজগার করি না। তো এবার কি হলো, হ্যাঁ ঠিক আছে, হয়তো আমার হয়ে যেত, কিন্তু যদি 5টা পর্যন্ত, যেহেতু 3টে পর্যন্ত এফিডেভিটের একটা বিষয় ছিল, এফিডেভিটের মধ্যে একটা জায়গা আসলো, সেখানে ব্যাংকের স্ট্যাটাস দিতে হবে। এবার ব্যাংকের কোনটা দিব, আমাকে একটা বই করতে হলো আলাদা, এই শুধু নির্বাচনের জন্য। ব্যাংক অফ বরোদায় আমি করেছি, 20 মিনিটের মধ্যে ব্যাংক ম্যানেজার অরুণ শাসমল মহোদয় নির্দেশ দিলেন আমাকে, তার অধস্তনদের আমাকে বই হাতে তুলে দেন। তো সেই বইটা এবার কোনটার আমি আপডেট দেখ, আমার পুরনো বইগুলো আমি তো আমার সামান্য বিষয় গোপন রাখবো না। আমি এতটুকু জানি, বহু এরকম স্বীকারোক্তি দিয়েছে ফর্মে, তাদের পরবর্তীতে অনেক অসঙ্গতি ধরা পড়েছে, কিন্তু নির্বাচন কমিশন তাদের কার শাস্তি ব্যবস্থা করা হয়েছে। তবে সর্বশেষ বলতে থাকলে অনেকক্ষণ, আমাদের অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার জির উদ্দেশ্যে এটাই বলবো, শ্রদ্ধা জানিয়ে বলবো,
এমন যদি আপনাদের ব্যবস্থা থাকে, নির্দলের একটা পৃথক ব্যবস্থা রাখুন। কারণ তা না হলে ভারতে যে রাজনীতি বর্তমানে চলছে, হ্যাঁ, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, কিন্তু উজ্জ্বল ভাবমূর্তির মানুষ কখনো রাজনীতিতে এগিয়ে আসবে না। এটা বলে দিলাম যে উজ্জ্বল ভাবমূর্তির যারা, তারা কখনো রাজনীতির হয়ে যাবে না, পদপ্রার্থী হবে না। তারা চাইবে নির্দল প্রার্থী হয়ে জয়ী হতে। ঠিক আছে, উদাহরণস্বরূপ বলতে পারি আমাদের ভারতের রাষ্ট্রপতি ছিলেন মহামান্য এপিজে আব্দুল কালাম আজাদ। প্রথমবারে উনি নির্বাচনের মাধ্যমে আসলেও পরবর্তী তিনি নির্বাচনে যেতে রাজি হননি, একদম রাজি হননি, তাই তিনি বিদায়ও নিয়েছিলেন। উজ্জ্বল ভাবমূর্তির যারা, তাদেরকে বিনা ভোটে আনতে হবে। যেমন রাজ্যসভার যারা